বন্ধুগণ, আজ আমি এমন একটি মাছের জীবনের কিছু দিক তুলে ধরতে চলেছি যাকে আমি এবং অনেকেই পাবলিক প্লেস যেমন ব্যাংক, রেলওয়ে স্টেশন, পার্ক ইত্যাদি স্থানে বা প্রাইভেট বাড়িতে প্রায় দেখে থাকবেন। এই মাছটি বড় কোনো মাছ ছাড়া যে কোনো মাছের সহজেই ট্যাঙ্কমেট হতে পারে। মাছটির রং খুবই দৃষ্টি আকর্ষণ করে। একসাথে অনেকগুলি থাকলে দেখতে এদের খুব ভালো লাগে। এটি একটি বড়ই নিরীহ প্রকৃতির মাছ, কোনো ঝুট ঝামেলাই নেই। থাম্বনেলে ছবি থেকে সবাই এতক্ষণ চিনে ফেলেছেন। হ্যাঁ, উইডো টেট্রা বা গ্লোয়িং টেট্রা বা গ্লোফিশ। এই মাছগুলিকে দেখে মনে হতে পারে একে কেউ রং করে দিয়েছে। কি সুন্দর এদের কালারগুলো। অনেকে হয়তো ফেস করেছেন যে কালার যা দেখে কিনে এনেছিলেন সেটা তার বাড়িতে পৌঁছে সেই এক কালার তাকে পাওয়া যাচ্ছে না, খাবার খাচ্ছে না, এক কোনায় বসে আছে বা কিছুদিন পরে তাকে খোয়াতে হয়েছে। আমি বলবো এই সকল পরিণামের কারণ কি। তাছাড়া এই মাছের থাকার পরিবেশ, ট্যাঙ্ক প্যারামিটার, খাবার, ট্যাঙ্কমেট, এদের আয়ু, এছাড়া অমূল্য কিছু ট্রিক্স। যারা বিগিনার অ্যাকোয়াস্ক্যাপার তাদের জন্য এই মাছ খুব ভালো একটি উদাহরণ। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাতে অমূল্য কিছু তথ্য যা আপনাদের হয়তো জানা নেই সেটা পাবেন। এই মাছটি রাখতে, পালন করতে খুবই সোজা। বিগিনারদের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। এদের এই গ্লো এফেক্টটি জিনগত, স্বাভাবিক অর্থাৎ ন্যাচারাল, অতিরঞ্জিত নয়। যাদের নিয়ে এসে মনে হয়েছে আমার ট্যাঙ্কে নিয়ে আসার পর কালার ফ্যাকাশে দেখাচ্ছে, তা জলের কোনো দূষণ বা যেখান থেকে কিনেছিলেন সেই ট্যাঙ্কে লাইটের কোনো এফেক্টের জন্য আপনি ইমপ্রেসড হয়ে পড়েছিলেন। আদারওয়াইজ কালারের কোনো ইস্যুই নয়। আমেরিকা অঞ্চলে এদের পূর্বসূরি যে মাছ ব্ল্যাক উইডো টেট্রা কিছু জিনগত পরিবর্তন ঘটিয়ে এখনকার কালারফুল গ্লোয়িং উইডো টেট্রা দেখতে পাই। স্ট্রেস পাওয়ার পর মাছের কালার একটু ফিকে হয়ে যায়। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক ট্রান্সফারের সময় হ্যান্ডলিং ঠিক না হলেও একটু ডিসকালার দেখায়। এখন আসুন মাছটির কীভাবে যত্ন নেব সে ব্যাপারে আলোচনা করা যাক। মাছটি কেনার আগে তার সম্বন্ধে কিছু তথ্য জানা দরকার। প্রথমে আসি ট্যাঙ্কের সাইজের ব্যাপারে। মোটামুটি 1 ফিট বাই 1 ফিট বাই 1 ফিট ট্যাঙ্কে 6টির বেশি মাছ আপনারা রাখবেন না। ট্যাঙ্কটিকে স্বল্প কিছু বস্তু দিয়ে, যেমন পাথরের টুকরো, কাঠের কিছু স্ট্রাকচার ও গাছ দিয়ে, যা তো ক্ষতিকারক নয়, তা দিয়ে সাজিয়ে তুলুন। জল ছেড়ে ও ফিল্টার চালিয়ে ট্যাঙ্কটির ওয়াটার সাইকেল করুন। বায়োমিডিয়া ও ব্যাকটেরিয়া অ্যাড করে জলটিকে মাছের উপযুক্ত করে তুলুন। জলকে ক্লোরিন মুক্ত করার জন্য অ্যান্টি ক্লোরিন অ্যাড করুন। পিএইচ লেভেল চেক করুন। এইভাবে 5-7 দিন ওয়াটার সাইকেল করার পর অ্যাকোরিয়াম শপ থেকে মাছ সংগ্রহ করে নিয়ে এসে বাড়িতে ট্যাঙ্ক অ্যাক্লিমেটাইজ করে মাছগুলিকে সাবধানে এক এক করে অ্যাকোরিয়ামে ছাড়ুন। মাছগুলি ট্যাঙ্কে সাধারণত সব থেকে বড় 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের হয়ে থাকে, তবে সবই নির্ভর করছে জল, পরিবেশ, খাবার এর উপর। এরা সাধারণত এখন ট্যাঙ্কেই লালিত পালিত হয়ে থাকে, তাই ম্যাক্সিমাম এজ ট্যাঙ্কে 2 থেকে 3 ইয়ার্স হয়ে থাকে। তবে সেক্ষেত্রে প্যারামিটারগুলো মেনটেন করলে ঠিকভাবে তবেই হবে। বড় ও সংখ্যায় বেশি হয়ে গেলে নদী বা পুকুরে কোনো জায়গায় ছাড়তে যাবেন না, তাহলে পরিবেশের সাথে এরা মানিয়ে না নিতে পারার জন্য সকলেই মারা যাবে। কোনো দোকানদার বা নতুন কোনো অ্যাকোয়াস্ক্যাপারকে দিয়ে দেবেন। এতে মাছগুলি নতুন ঘরও পাবে এবং নতুন নতুন অ্যাকোয়াস্ক্যাপারও আগামী দিনে আমাদের সাথে গড়ে উঠবে। মাছগুলি বিভিন্ন ধরনের হয়, অর্থাৎ বিভিন্ন রঙের। কসমিক ব্লু, গ্লো গ্রিন, সানবার্স্ট অরেঞ্জ, পার্পল, হোয়াইট, মুনরাইজ পিঙ্ক এক্সেট্রা। মাছটি খুবই শান্ত ও সফট প্রকৃতি হওয়ার, তাই তাদের ঠিকমতো হ্যান্ডলিং না করলে বা পূর্ব বাসস্থানের ন্যায় সঠিক পরিবেশ না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এরা কারোর সাথে মারপিট, পিঞ্চিং করে না। কিছু ক্ষেত্রে হয়তো গোল্ডফিশের পাখনায় গিয়ে একটু নিপিং করে। পোষকের অ্যাকুরিয়ামের কাছে আসতে রিয়্যাক্ট করে। জলে হাত দিলে হাতে এসে চিমটি কাটে। একসাথে গ্রুপে ঘুরে বেড়ায়। এগুলোই এদের স্বভাব। জল অর্থাৎ এই মাছের বাসস্থান ও পরিবেশ কেমন হওয়া উচিত আলোচনা করা যাক এখন। জলের পিএইচ লেভেল 6 থেকে 7 হতে হবে।
এদের জন্য জল সফট ও ফ্রেশ হওয়া খুব জরুরি। মাছ ছাড়ার আগে জলে অ্যান্টিক্লোরিন ও রক সল্ট অল্প পরিমাণ মেশাবেন। এছাড়া প্রতি 10 লিটার জল হিসেবে 5 মিলিলিটার অ্যান্টিক মেশাবেন। জলের টেম্পারেচার 22 থেকে 26 ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করবেন। সেটা করলেই মাছগুলি সঠিক সুস্থ পরিবেশ পাবে। অ্যামোনিয়া লেভেল যাতে না বেড়ে যায় তার জন্য প্রত্যেক সপ্তাহে 25 থেকে 30% জল পাল্টে ফেলবেন। মাছের আয়ু রঙের ক্ষেত্রে আরেকটি ভাইটাল ফ্যাক্টর হলো খাবার। এই মাছ অমনিভোরাস, তারা সকল প্রকার মাছেদের খাবার খেয়েই থাকে। ফ্লেক্স, মাইক্রোপেলেট, ছোট ছোট টুকরো খাবার যেমন শ্রিম্প, ডাফনিয়া, ফ্রিজ ড্রাইড ব্লাডওয়ার্মস, টিউবি ফ্লেক্স ইত্যাদি। মাছটির ট্যাঙ্কে সাবস্ট্রেট হিসাবে স্যান্ড বা স্মল স্টোন, অবভিয়াসলি মোল্ডেড এবং রাউন্ডেড ব্যবহার করবেন। গাছ লাগিয়ে ও কিছু হাইডিং প্লেস ব্যবহার করবেন। সেক্ষেত্রে গাছেদের মধ্যে জাভা মস, গ্রিন কাবুম্বা, আনুবিয়াস বার্টেরি এক্সেট্রা। ট্যাঙ্কমেট হিসেবে যে কোনো ধরনের সমগোত্রীয় টেট্রা, রাসবোরাস, ড্যানিওস, করিডোরাস, নিয়ন টেট্রা, বার্বস, ডোয়ার্ফ গোরামি, প্লেকোস, কার্ডিয়াল টেট্রাস এক্সেট্রা রাখতে পারেন। গোল্ডফিশের ট্যাঙ্কেও এদের রাখতে পারেন। এবার আসুন ব্রিডিংয়ের ব্যাপারে। বেসিক্যালি এদের মেল ফিমেল ছোট্ট অবস্থায় চেনা খুব কঠিন কাজ। ফিমেলরা সাইজে একটু বড় এবং গোলাকার। অ্যানাল ফিন্স মেয়েদের ক্ষেত্রে পেটের কালো দাগের প্যারালাল হয়ে থাকে, আর ফিমেলের অ্যানাল ফিন একটু ছেলেদের থেকে চওড়া হয়, কোনো ঝালর থাকে না। চিনতে পারলে ব্রিড করানোর জন্য পেয়ার হিসেবে আলাদা কোনো ট্যাঙ্কে বা বড় গামলাতে রেখে অনুকূল পরিবেশ প্রদান করলে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন। রোগের মধ্যে প্যারাসাইটিক ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন জাতীয় রোগ হয়, এজন্য জলের মান ভালো রাখতে হবে। এছাড়া ফিন রট, ইক অ্যান্ড সুইম ব্লাডার রোগও হতে পারে। সেক্ষেত্রেও জলের গুণগত মান মাছের কেনার সময় আপনাকে ধ্যান দিতে হবে। ওভার ফিডিং করালে চলবে না। রোগ হলে মাছকে কোয়ারেন্টাইন ট্যাঙ্কে রাখতে হবে। সময় মতো অ্যান্টিক্লোরিন ছাড়া জলে অ্যান্টি-ইকো ব্যবহার করতে হবে। সুইম ব্লাডার হলে ইপসাম সল্টে বাত করাবেন, খোসা ছাড়ানো পিস খাওয়াবেন ইত্যাদি কিছু মেজার নেবেন। মাছটি পোষার ক্ষেত্রে যে সকল বিষয় আপনাদের মাথায় রাখতে হবে তা হলো, মাছ ছাড়ার আগে ট্যাঙ্কের জল 5-7 দিন সাইকেল করতে হবে। জলে প্রপারলি অ্যান্টিক্লোরিন, রক সল্ট, বায়োমিডিয়া, ব্যাকটেরিয়া অ্যাড করতে হবে। প্রপার ফিল্টার যেমন হ্যাং-অন ফিল্টার, স্পঞ্জ ফিল্টার মেনলি লাগালেই ভালো। সপ্তাহে একবার 25 থেকে 30% জল ফেলে নতুন জল অ্যাড করতে হবে। আর ফেলে দেওয়া জলেই ফিল্টারটিকে ধুয়ে নিতে হবে, তবে একসাথে করবেন না। মাছ চয়েসের ক্ষেত্রে মাছটি অ্যাক্টিভ কিনা, কোনো স্পট আছে কিনা দেখে নিতে হবে। ট্যাঙ্কের সাইজ সঠিক নির্ধারণ করতে হবে। ট্যাঙ্ক অ্যাক্লামাটাইজেশন করতে হবে। দোকানির কাছ থেকে জেনে নিতে হবে তারা কি খাবার খাচ্ছিল, আপনাকেও সেই খাবারগুলোর দিকেই ধ্যান দিতে হবে। যে ট্যাঙ্কে ওরা ছিল তা পরিষ্কার ছিল কিনা। অযথা বেশি খাবার খাওয়াবেন না। জলের প্যারামিটারগুলি প্রপার আছে কিনা ডেইলি বেসিসে চেক করতে হবে। আর অন্যান্য মাছেদেরও যেমন করে থাকেন আর কি। অক্সিজেন লেভেল যেমন ঠিক থাকে, মাছ বারবার জলের উপরিভাগে এসে ঘুরে বেড়াচ্ছে কিনা সেটাও দেখতে হবে। এখন আসি কি করবেন না। যেমন বেশি খাবার দেবেন না। প্রতি মাছ বাবদ 2 থেকে 3 দানা ও লাইভ ফুডের ক্ষেত্রেও খুব সামান্য দিয়ে থাকবেন। এদের চাহিদা খুব কম, আদারওয়াইজ মাছের সুইম ব্লাডার রোগ দেখা দিবে। ট্যাঙ্ক যেন ওভারক্রাউডেড না হয়। বেশি মাছ হলে অক্সিজেন ও খাবারের ব্যাপারে সমস্যা দেখা দেবে। জলে অ্যামোনিয়া লেভেল বৃদ্ধি পাবে। ঘোরার জায়গা না পেলে ইনসিকিউর ও স্ট্রেস ফিল করবে। আনার সাথে সাথেই মাছকে খাবার দেবেন না। 24 ঘন্টা পরে যা বলেছি ঠিক সেইভাবেই খাবার দেবেন। পারলে একটু ছড়িয়ে দেবেন, তাতে সবাই খাবার পাবে। ফ্লোটিং পেলেটস খাবার হিসেবে দেবেন না। জল পরিবর্তন ও ট্যাঙ্ক পরিষ্কারের সময় কোনো সময় সাবান ব্যবহার করা যাবে না। পাওয়ারফুল লাইট অর্থাৎ বেশি ওয়াটের লাইট ব্যবহার করা যাবে না। সফট ব্লু পার্পেল কালারের মৃদু আলোই প্রেফারেবল। রাতে কিছুক্ষণের জন্যই জ্বালাবেন। আমি যতটা পেরেছি আপনাদের এই মাছ সম্বন্ধে ও তার পরিচর্যা করতে গেলে যে বিষয়গুলি খেয়াল রাখা দরকার তার বেশিরভাগটাই আশা করি শেয়ার করতে পেরেছি। আমার যে সকল তথ্য দেওয়া হলো না তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে আপনাদের অমূল্য মতামত নিশ্চয়ই জানাবেন। সকল মতামত শিরোধার্য। যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এই আশা রাখি। ভালো লাগলে লাইকে প্রেস করুন। এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে
আমি আবার আপনাদের কাছে এসে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার, সাব্বা খায়ের, চাও।